Green Touch, a program for basic challenge. আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি লিমা বিশ্বাস। আজকে যে আমার ভিডিওটা হবে ইতিহাসের উপরে, তার পূর্বে যে আমি একটা ভিডিও কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি জনপদ নিয়ে, আজকের ভিডিওটা দেখার পূর্বে আমার রিকোয়েস্ট রইল আপনারা জনপদের ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তাহলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে। আমি বেসিক্যালি হিস্ট্রির ক্রম আকারে আলোচনা করছি। তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমে আমাদের জানতে হবে যে প্রাচীনকালে ভারত উপমহাদেশ কিন্তু শুধুমাত্র ভারত নিয়ে গঠিত ছিল না। এখানে কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো ছোট ছোট কিছু ভূখণ্ড নিয়ে আসলে ভারত উপমহাদেশটা গঠিত ছিল। তো ভারত উপমহাদেশের যে আমাদের বংশানুক্রমিক শাসনটা শুরু হলো, তার পূর্বে আসলে একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে যেখান থেকে ভার্সিটির এমসিকিউ এসে থাকে। সেটা হলো আলেকজান্ডারের ভারত আক্রমণ। আলেকজান্ডার দ্য গ্রেট যে মহান ব্যক্তিটা ছিল, তার সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। সেজন্য আমরা আলেকজান্ডার সম্পর্কে জানব। আচ্ছা, আপনারা স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন। আমি বলছিলাম যে আলেকজান্ডার সম্পর্কে আমাদের জানতে হবে। তো আলেকজান্ডার সম্পর্কে জানতে গেলে আমাদের আলেকজান্ডারের যে গুরুরা আছে তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। তো আলেকজান্ডারের গুরু ছিল হলো অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের গুরু ছিল প্লেটো, প্লেটোর গুরু ছিল হলো সক্রেটিস। আর এরা সবাই কিন্তু প্রাচীন গ্রিসের নাগরিক ছিল। তো এটা আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না যে সক্রেটিসের শিশু কে ছিল প্লেটো, প্লেটোর শিশু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিশু আলেকজান্ডার। তো এটা মনে রাখার একটা টেকনিক হলো, আমরা যে পানি খাই, একটা পানির নাম আছে কিন্তু ইস্পা। যে বোতলটা আমরা ক্রয় করি পানির বোতল, সেখানে একটা দেখবেন ইস্পা নামে একটা বোতল আছে। তো স্বাভাবিকভাবে সেটা আমরা মনে রাখতে পারি। এসে হলো সক্রেটিস, পিতে প্লেটো, এতে অ্যারিস্টটল, আর আরেকটা হতে হলো আলেকজান্ডার। এটা আমরা সহজে মনে রাখতে পারি। তো এদের সম্পর্কে কিন্তু আসলে অনেক ভাস্ট, অনেক কিছু জানার আছে, কিন্তু আমরা আসলে সব পড়বো না। আমরা পড়বো যেগুলো আমাদের আসলে এমসিকিউ এসে থাকে সেখান থেকে। তো সক্রেটিসের যে মহান দুটি বাক্য আছে, যে তিনি যে বাক্য বলে আসলে পৃথিবীর মাঝখানে অমর করে রেখে গেছেন, সেটা হলো একটা হলো নো দাই সেলফ, নিজেকে চিনো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বাক্য, নো দাই সেলফ, নিজেকে চিনো। আরেকটা হলো ভার্সু ইজ নলেজ, জ্ঞানী পূর্ণ। এই দুইটা উক্তি তার বিখ্যাত। তো এরকম কোনো সময় আসতে পারে যে নিজেকে চিনো বা নো দাই সেলফ, এই উক্তিটির বক্তা কে বা কে কথাটা বলেছে, তখন কিন্তু হবে সক্রেটিস। আর প্লেটোর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের পরীক্ষায় এসে থাকে সেটা হলো রিপাবলিক। দ্য রিপাবলিক, এটা একটা বইয়ের নাম, এটা একটা গ্রন্থ। তো এই রিপাবলিক গ্রন্থটা কার লেখা, এই এমসিকিউটা অনেক এসে থাকে এবং অনেক ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। তো সেটা হবে কিন্তু প্লেটো। আরেকটা হলো তার ইম্পর্টেন্ট বই দ্য লস, আইন। তো এই দুইটা বই হলো প্লেটোর সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তার যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার নামটা ছিল আসলে একাডেমিয়া। আর প্লেটোর শিষ্য হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটলের যে আরেকটা শিক্ষা ব্যবস্থা ছিল, সে কিন্তু তার গুরু, কিন্তু তার শিক্ষা ব্যবস্থা কিন্তু ভিন্ন ছিল। সেই জন্য অ্যারিস্টটলের যে শিক্ষা ব্যবস্থা, সেটার নাম হলো লাইসিয়াম। তারপর অ্যারিস্টটলের শিষ্য হলো আলেকজান্ডার। তো আলেকজান্ডার তাদের মতো শিক্ষা নিয়ে বা সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করেনি, তার আলাদা একটা ঝোঁক ছিল। তার ঝোঁকটা হলো সে দেশ জয় করবে, একের পর এক দেশ জয় করে সে এক সময় ভারত আক্রমণ করে। তো এখান থেকে আসে যে আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করে, সেটা হলো 327 বিসি, মানে খ্রিস্টপূর্ব। 327 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারত আক্রমণ করে। এই এমসিকিউটা সবচেয়ে বেশি এসে থাকে। তো ভারত আক্রমণ করার পর তিনি 325 খ্রিস্টপূর্বে মারা যায়। তো এখান থেকে অনেকে বলতে পারে যে যারা আসলে সাধারণ জ্ঞানগুলো নতুন করে পড়ছে,
ডি ইউনিটের জন্য যারা আসছে ঢাকা ইউনিভার্সিটির, তো তারা হয়তো অনেকে নাও জেনে থাকতে পারে যে 327 খ্রিস্টপূর্বে সে আসলে আক্রমণ করলো, কিন্তু সে মারা গেল 325 খ্রিস্টপূর্বে। সেটা কিভাবে, যে সনটা আমরা জানি যে যেমন আমাদের 2020-এর পর আমাদের 2021 আসে, কিন্তু এখানে আমরা দেখছি কি 327 বিসির পরে 325 বিসি আসছে। এটা হলো যখন আমরা বিসি লিখতেছি খ্রিস্টপূর্ব মানে বিফোর দ্য খ্রিস্ট, মানে খ্রিস্টের জন্মের পূর্ব যে সময়টা, সেই সময়টা কাউন্টটা উল্টো দিকে, যে 327-এর পর আসলে 300 আসবে কি 26, 326-এর পর 325 এইভাবে। কিন্তু যখন আমাদের এডি চলে আসছে, খ্রিস্টাব্দ চলে আসছে, তখন আসলে 220-এর পর 221, 221-এর পর 22। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর আলেকজান্ডারের যে একটা সেনাপতি ছিল, সব রাজারই কিন্তু সেনাপতি থাকে যারা যুদ্ধ করে, সেটা ছাড়া তো সম্ভব নয়। সে আলেকজান্ডারের সেনাপতির নাম ছিল সেলুকাস। এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করছি সেই ক্ষেত্রে আমাকে নামটা আনতে হচ্ছে। তো আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস, আর এই সেলুকাসকে পরাজিত করে পরবর্তীতে যে ভারতবর্ষের যে বংশানুক্রমিক শাসনটা মৌর্য বংশ শুরু হয়, সে আসলে চন্দ্রগুপ্ত মৌর্য এই সেলুকাসকে পরাজিত করে তার সাম্রাজ্যর ভিত্তিটা স্থাপন করে। সেজন্য আসলে আমাদের জানতে হবে যে মৌর্য বংশ সম্পর্কে। আর মৌর্য বংশ সম্পর্কে যখন আমরা জানবো, সে সম্পর্কে আমাদের যে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেটা আমরা জানবো। তো মৌর্য বংশ আমাদের একটু দেখে নিই। আচ্ছা, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি মৌর্য বংশ সম্পর্কে লিখেছি। তো মৌর্য বংশ সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে, কারণ এটা হলো ভারতের প্রথম সাম্রাজ্য। মানে এর পূর্বে, এই মৌর্য বংশের পূর্বে আর কোনো এভাবে যে বংশানুক্রমিক যে শাসন ব্যবস্থা, সাম্রাজ্য গড়ে তোলা, এভাবে কোনোটাই করা হয় নাই। সেজন্য হল ভারতের প্রথম সাম্রাজ্য হলো মৌর্য বংশ। আর মৌর্য বংশ যে প্রতিষ্ঠাতা তিনি হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রশ্নটা এসে থাকে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, বা মৌর্য বংশের প্রথম রাজা কে? সে হলো চন্দ্রগুপ্ত মৌর্য। আর চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যে ইনফরমেশনটা আমাদের জানতে হবে সেটা হলো তিনি 327 খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেন আলেকজান্ডারের যে সেনাপতি সেলুকাস ছিল তাকে পরাজিত করে। কিন্তু এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, অতটা আসে না। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে এখান থেকে আসে যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে প্রথম বাহিরের দেশ থেকে কোনো পর্যটক ভারতে আসেন। এর পূর্বে মানে এই মৌর্য যুগের পূর্বে বা এর পূর্বে বাহিরের দেশ থেকে, তখন তার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না যে বাইরের দেশ থেকে কোনো লোক এভাবে বেড়াতে আসবে। কিন্তু সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় প্রথম গ্রিস থেকে, প্রাচীন গ্রিস থেকে একজন লোক আসেন, তিনি হলো মেগাস্থিনিস। তো এই মেগাস্থিনিসের একটা ইম্পর্টেন্ট গ্রন্থ আছে, সেটা হলো ইন্ডিকা। ইন্ডিকা আপনারা মনে হয় বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি আসতে পারে যে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা। এগুলো কিন্তু আমাদের সাধারণত মুখস্থ করতে হয় যে ইন্ডিকা, মেগাস্থিনিস, কৌটিল্যর অর্থশাস্ত্র। তো এগুলো কিন্তু ওইভাবে অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু যে আমি ধারাবাহিকভাবে বলছি যে এটা কার সময় হয়েছে, কে এসেছে, এই সূত্র ধরে আপনাদের কিন্তু এটা মনে থাকতে অনেক সহজ হবে, সেই জন্য আসলে বলছি। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিল হলো কৌটিল্য। কৌটিল্য মন্ত্রী ছিল, তিনি কিন্তু আসলে অর্থ দিক থেকে মানে দেখতো, সেজন্য আসলে তিনি একটা গ্রন্থ রচনা করেন যার নাম হলো অর্থশাস্ত্র। আর কৌটিল্যর অর্থশাস্ত্র কিন্তু খুব বিখ্যাত একটা গ্রন্থ। আর এই অর্থশাস্ত্রের এই নিয়মগুলো তিনি লিখে গেছেন, সেগুলো কিন্তু এখনো দেখা যায় যে অনেক অর্থনীতিবিদ বা অনেক দেশে এটা মানা হয়ে থাকে। তো এই ইম্পর্টেন্ট এই দুইটাই, যে গ্রিসের মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ, আর কৌটিল্যের অর্থশাস্ত্র। আর মৌর্য বংশ প্রতিষ্ঠাতা কে বা প্রথম রাজা কে, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আসলে বলে দিচ্ছি। তারপরে বিন্দুসার আসলে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, কিন্তু এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, কারণ বিন্দুসার সম্পর্কে ইতিহাসে অত ওরকম কোনো আসেই না। তা আমরা জেনে রাখবো বিন্দুসার হলো চন্দ্রগুপ্ত মৌর্যের মানে ছেলে। আর তার একটা বিষয় ইম্পর্টেন্ট আছে, তিনি হলো সিরিয়ার রাজার সাথে পত্র লাভ করতেন, মানে পত্র যোগাযোগ করতেন। হয়তো কোনো সময় আসতে পারে যে সিরিয়ার রাজার সাথে পত্র যোগাযোগ করতে কোন রাজা, তখন কিন্তু বিন্দুসার হবে। আর বিন্দুসারের ছেলে হলো অশোক। নামটা আসলে মনে হয় যার কোনো শোক নাই,
সেটা কিসের জন্য? অশোককে কিন্তু প্রথমে বলা হতো যে চণ্ডাশোক। সে এতটাই নির্দয় ছিল, সে সিংহাসনে আরোহণ করার জন্য তার অনেকগুলো ভাই ছিল, সে 99 জন ভাইকে হত্যা করে সে কিন্তু আসলে সিংহাসনে বসেন, এটা ইতিহাসে বলা হয়ে থাকে। কিন্তু সেই চণ্ডাশোক থেকে সে কি করে, তার পরবর্তীতে একটা যুদ্ধ করে, যুদ্ধেতে সে কৌলিন্য যুদ্ধ, এই কৌলিন্য যুদ্ধের এতটা মানে পরিস্থিতি খারাপ হয়ে যায়, এত মানুষ মারা যায়, এত রক্তপাত দেখে সে আসলে কি করে, সে আসলে জৈন ধর্ম ছিল, পরবর্তীতে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এই যে বৌদ্ধ ধর্মটা গ্রহণ করে, বৌদ্ধ ধর্মের একটা শান্তির, কোনো জীব হত্যা নাই, কোনো মানুষ হত্যা নাই, এরকম আর কি। পরবর্তীতে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তো এখান থেকে এসে থাকে যে কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তো কৌলিন্য যুদ্ধটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো এই অশোকের যে রাজধানী, সে তো আসলে এগুলো কি কোথায় ছিল? ভারতে ছিল, ঠিক আছে। যে প্রধান যে রাজধানীটা কিন্তু ভারতে ছিল। তো বাংলায় তার একটা প্রাদেশিক রাজধানী ছিল, যে বাংলায় যে সাম্রাজ্যটা সেটা শাসন করার জন্য তার কিন্তু একটা রাজধানী ছিল। সেটা কোথায় ছিল? সেটা হলো বগুড়ায়। বর্তমানে বগুড়ায় যে মহাস্থানগড় নামটা আছে, সেটার প্রাচীনটা কি পুণ্ডনগর। পুণ্ডনগর তার ছিল প্রাদেশিক রাজধানী অশোকের। আর বাংলাদেশে বা বাংলায় প্রথম যে লিপি পাওয়া যায়, যে সেই লিপিটা কি, মানে এর আগে লিখিত কোনো রূপ পাওয়া যায় না, তো সেটা কি? ব্রাহ্মী লিপি মহাস্থানগড়ে পাওয়া যায়, যে অশোকের ব্রাহ্মী লিপি, মানে অশোকের শিলালিপি। শিলালিপিটা কি? আসলে প্রাচীনকালে রাজারা তাদের বিভিন্ন, তখন তো কোনো কাগজ ছিল না, খাতাপত্র ছিল না, তাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা, যেখানে আমরা চুক্তি করলাম বা এই জিনিসটা করো, কোনো নির্দেশ দেওয়া, সেটা কি করতো? তামার পাতে তারা খোদাই করে লিখতো। তো সেই লেখাগুলো তো আসলে যুগ যুগ পরে কিছু হয় না, নষ্ট হয় না। তো সেগুলো আসলে পাওয়া গেছে। তো সেটাই বাংলাদেশের প্রাপ্ত প্রথম লিখিত লিপি, সেটা হলো অশোকের ব্রাহ্মী লিপি। তো এটাই আমাদের আসলে অশোক সম্পর্কে জানার। আর অশোক আসলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর সে এতটা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করে যে সারা রাজ্যে বৌদ্ধ ধর্মকে রাজধর্ম করে। রাজা ধর্মের প্রজা ধর্ম, মানে রাজা যে ধর্ম গ্রহণ করবে সেটাই প্রজা ধর্ম। তো সেই ক্ষেত্রে অশোক এতটা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করার কারণে তাকে আসলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই মৌর্য বংশের পর তার পরবর্তী যে বংশটা, সেটা আমরা জানবো। সেই বংশটার নাম আসলে গুপ্ত বংশ। আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমি মৌর্য বংশের পর এখন চলে এসেছি গুপ্ত বংশে। তো গুপ্ত বংশকে এই সময়টায় গুপ্ত বংশে আসলে ভারতের অনেক উন্নতি হয়, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা সব ক্ষেত্রে অনেক উন্নতি হয়। সেই জন্য আসলে গুপ্ত বংশকে কি বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। এই যে পিরিয়ডটা, গুপ্ত বংশের যে সময়কালটা, এটাকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। অনেক সময় এসে থাকে যে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? সেটা কিন্তু গুপ্ত যুগ, সেটা আমাদের মনে রাখতে হবে। আর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত। এখানে একটা বিষয় খুব সিনসিয়ারলি মনে রাখতে হবে, গুপ্ত বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত। আর আমরা একটু আগে পড়লাম যে মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা, তার নামটা কি ছিল? নিশ্চয় মনে আছে, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্যটা শেষে আছে, কিন্তু যখন প্রথমে পড়া হয় বিষয়টা, ইতিহাসটা জানা থাকে না, তখন কিন্তু কনফিউজ হয়ে যাওয়া লাগে যে চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত কিভাবে মনে রাখবো? ইতিহাসটা তো এত সহজ না যে আপনি সহজভাবে পড়লেন আর মনে থাকবে। এটাকে আপনার যত বাঁকা করে পড়বেন, আপনি টেকনিকে পড়তে হবে, মনে রাখতে হবে, যে কোনো উপায় মনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার মনে থাকবে। সহজভাবে পড়লেন যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, মনে থাকবে না। সেজন্য আমি সাধারণভাবে একটু মনে করে দিয়েছি, সেটা কি? যে আসলে চন্দ্রগুপ্ত মৌর্য, তার আগে কিন্তু প্রথমটা নাই, এবং কি লাস্ট আসে মৌর্য। আরেকটা মনে রাখবেন যে প্রথম প্রথম আমরা দিলাম কিসের জন্য? যে সে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, কিন্তু তার আগেও একজন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল, তিনি হলো চন্দ্রগুপ্ত মৌর্য। আর এখানে মৌর্য শব্দটা আছে, আর এখানে মৌর্য শব্দটা নাই, এভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এটা হলো একটা কথা, একটু আপনারা নিজেদের মতো করে মনে রাখবেন। আর এটা হলো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, তিনি হলো প্রথম চন্দ্রগুপ্ত। এটা এসে থাকে যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে, সেটা প্রথম চন্দ্রগুপ্ত।
আর প্রথম চন্দ্রগুপ্তের পর তার ছেলে হলো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে তিনি আসলে এই গুপ্ত বংশের জ্যেষ্ঠ রাজা। এসে থাকে যে গুপ্ত বংশের জ্যেষ্ঠ রাজা কে, সে কিন্তু সমুদ্রগুপ্ত। সেজন্য সে জ্যেষ্ঠ রাজা অবশ্যই মনে রাখতে হবে, কারণ সে কি, তার নামটাই তো সমুদ্রগুপ্ত। সে সমুদ্রের মতো ভাস্ট, তার কার্যক্রম সবকিছুই তার নামের ভিতরে আছে, সে সমুদ্র। দ্যাট মিনস হি ইজ দ্য ফার্স্ট পার্সন, সেই জন্য সে জ্যেষ্ঠ রাজা, আপনাকে মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় কি, প্রাচীন ভারতের নেপোলিয়ন, সে আসলে অনেক উন্নয়নমূলক কাজ করছে এবং অনেক শ্রেষ্ঠত্বের দাবিদার, সেজন্য তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। নেপোলিয়ন কে ছিলেন, তিনি ছিলেন আসলে ফ্রান্সের রাজা। সে আসলে অনেক বিখ্যাত ছিল, তার সাথে তুলনা করে তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হচ্ছে। এটা এসে থাকে। তারপর হলো গুপ্ত বংশের শেষ রাজা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রথম সে তো প্রতিষ্ঠাতা, তো সে তারপর যে শেষ, তো সে অবশ্যই দ্বিতীয় হবে, সে তো আর প্রথম হবে না। সেজন্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় উল্লেখযোগ্য তার দুইটা উপাধি ছিল, যে বিক্রমাদিত্য, সিংহবীর। সেটা এসে থাকে যে বিক্রমাদিত্য কার উপাধি ছিল, তারা কিন্তু আসলে তাদের কাজকর্মের মাধ্যমে তার উপাধিগুলো অর্জন করে নিত। তো বিক্রমাদিত্য সিংহবীর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল। আর তার সভায়, তার যে সভাটা ছিল, সভায় 9 জন গুণী ব্যক্তি ছিল, তাদের মধ্যে একজন হলো কালিদাস। তো আমরা এগুলো কিন্তু পড়ে থাকি যে মেঘনাদ দূত কাব্য কালিদাস, আমরা কিন্তু এটা পড়ে, কে লিখেছেন, কালিদাস। তো এটা কার সময়, এটা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এই যে গ্রন্থ এবং গ্রন্থকারের কথাগুলো বলছি, এগুলো কিন্তু আমরা আলাদাভাবে পড়ি, কিন্তু ওইভাবে মনে থাকতে চায় না। কিন্তু কার সময় হয়েছে, কে ছিলেন, এগুলো কিন্তু পড়লে বিষয়টা একটু মনে থাকতে সহজ হবে। আর তার সময় এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের ফাহিয়ান ভারতে আসেন। ফাহিয়ান ছিলেন কে, প্রাচীন মানে চীনের পর্যটক। তারা কিন্তু আসলে পড়াশোনার জন্য বা ভ্রমণের জন্য বিভিন্ন কারণে ভারতে আসতেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়ান ভারতে আসেন। তো আশা করি গুপ্ত বংশ সম্পর্কে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা প্রবলেম হয় এই বিষয়গুলোর উপরে, তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি চেষ্টা করব পুরো ভিডিওটা, যে ইতিহাসের ধারাবাহিকতা আছে সেটা বজায় রেখে পুরো বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।